Hello everyone, this class is for 4th sem. O Captain, My Captain poemটা আমরা দেখছিলাম. In our yesterday's class, we discussed in details the introduction of this poem এবং সেখানে যে পয়েন্টগুলো আমরা ডিসকাস করেছিলাম দেখবি অবভিয়াসলি আমরা ডিসকাস করেছিলাম সেখানে জনরাটা বা টাইপ কী ধরনের কবিতা এটা এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম যে এটাকে হিস্টোরিক্যাল পোয়েম বলা যেতে পারে, এটাকে এলিজিও বলা যেতে পারে, আবার এটাকে একটা সিম্বলিক পোয়েমও বলা যেতে পারে। এবং কেন হিস্টোরিক্যাল পোয়েম সেটাও আমরা এক্সপ্লেন করেছিলাম কালকের ক্লাসে। এটা এলিজিয়াক পোয়েম কেনই বা এটা সিম্বলিক পোয়েম, উই ডিসকাসড ইন ডিটেলস অল দিজ থ্রি অ্যাসপেক্টস। হিস্টোরিক পোয়েম এই কারণেই কারণ এখানে এই কবিতার মাধ্যমে ওয়াল্ট হুইটম্যান আমেরিকান ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো ঘটনার কথা উল্লেখ করেছেন। একটা অবভিয়াসলি দ্য সিভিল ওয়ার in which so many American soldiers died, যেটা আমেরিকার ইন্টিগ্রিটি, আমেরিকার পিস, আমেরিকার প্রসপারিটির ক্ষেত্রে সবচেয়ে একটা বড় বাধা প্রদানকারী যুদ্ধ ছিল। সেই ইতিহাসের ঘটনা যেমন উল্লেখ করেছেন, তার সঙ্গে সঙ্গে অ্যাব্রাহাম লিঙ্কন, আমেরিকার 16th প্রেসিডেন্ট, তার যে গ্রেট অ্যাচিভমেন্ট ইন ডেভেলপিং দ্য কান্ট্রি, ইন রিস্টোরিং দ্য পিস অফ দ্য কান্ট্রি, সেটাও উল্লেখ করেছেন। এবং তার সঙ্গে অবভিয়াসলি দ্য আনফর্চুনেট অ্যাসাসিনেশন অফ অ্যাব্রাহাম লিঙ্কন, দ্যাট ইজ অলসো ডিসকাসড ইন দ্য পোয়েম। যেহেতু কবিতার যে ঘটনাগুলো তিনি তুলে ধরেছেন কবিতার মাধ্যমে, সেইগুলো তার মন গড়া ফ্যাক্ট নয়, সেইগুলো তার ইম্যাজিনারি ফ্যাক্ট নয়, প্রত্যেকটাই হচ্ছে হিস্টোরিক্যাল ফ্যাক্ট। একটা আমেরিকান হিস্ট্রির একটা চ্যাপ্টারকে, আমেরিকান হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ অধ্যায়কে তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। অবভিয়াসলি ফর দিস রিজন উই ক্যান ডিসক্রাইব দ্য পোয়েম টু বি অ্যান এক্সাম্পল অফ এ হিস্টোরিক্যাল পোয়েম। সেকেন্ড আমরা বলেছিলাম এলিজি মানে আমরা জানি সং অফ ল্যামেন্টেশন আর সং অফ মোর্নিং, অর্থাৎ যে ধরনের কবিতায় কবি কোনো প্রিয় মানুষের মৃত্যু বা কোনো প্রিয় মানুষের সঙ্গে তার যে বিচ্ছেদ বা এমন কোনো জিনিস যেটা তার কাছে অত্যন্ত ভ্যালুয়েবল এবং প্রিশিয়াস ছিল, যেটার থেকে তার দূরত্ব তৈরি হয়েছে, তার ফলে যদি তার মনের মধ্যে কোনো রকম দুঃখ জন্ম নেয়, সেই দুঃখটাই যখন তিনি কবিতার মাধ্যমে তুলে ধরেন, সেই ধরনের কবিতাকে বলা হয় এলিজি। অর্থাৎ এনি কাইন্ড অফ স্যাড ইভেন্ট, অ্যান্ড দিস স্যাড ইভেন্ট ক্যান বি দ্য ডেথ অফ এ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান, ক্যান বি দ্য অ্যাবসেন্স অফ দ্যাট পারসন, কোনো গুরুত্বপূর্ণ জিনিস যেটা তার কাছে অত্যন্ত মূল্যবান ছিল সেটা তার কাছ থেকে দূরে চলে যাওয়া। যে কোনো ঘটনার কারণে কবির মনের মধ্যে যে দুঃখের ইমোশনটা সৃষ্টি হবে, সেই দুঃখের ইমোশনটাই যখন তিনি কবিতার মাধ্যমে তুলে ধরবেন, সেই ধরনের কবিতাকে বলা হয় এলিজি বা সং অফ ল্যামেন্টেশন। অর্থাৎ এই কবিতার মাধ্যমে অ্যাব্রাহাম লিঙ্কন, যাকে কবি বাবার মতন করে দেখতেন, এবং কেন বাবার মতন দেখতেন বা এই ফাদার সিম্বলটা কেন ইউজ হয়েছে সেটা আমরা কবিতার মাধ্যমে টেক্সটের সময় এক্সপ্লেন করবো আজকের ক্লাসে। সেই লোক যাকে তিনি আমেরিকার মেন্টার মনে করেন, আমেরিকা আজকে যে প্রসপারাস কান্ট্রি, সেই প্রসপারাস কান্ট্রি হয়ে ওঠার পিছনে অ্যাব্রাহাম লিঙ্কনের ভূমিকাকে যিনি সবচেয়ে বড় করে দেখেছিলেন, ওয়াল্ট হুইটম্যান, যার কাছে অ্যাব্রাহাম লিঙ্কন শুধুমাত্র একজন প্রেসিডেন্ট ছিলেন না, তার একটা পার্সোনাল রেসপেক্ট, তার একটা পার্সোনাল লাভ তার প্রতি ছিল। সেই প্রিয় মানুষের আনফর্চুনেট, প্রিম্যাচিওর, আনটাইমলি যে ডেথ, তাকে মনের দিক থেকে একদম বিধ্বস্ত করে দিয়েছিল, মানসিক দিক থেকে কবিকে একেবারে ভেঙে দিয়েছিল। তার কাছে এটা হার্ট রেন্ডারিং একটা ঘটনা, হার্ট ব্রেকিং একটা ঘটনা। তিনি পুরোপুরি শ্যাটার্ড হয়ে গিয়েছিলেন, টুকরো টুকরো হয়ে গিয়েছিল তার মন ভেঙে। এবং সেই মনের দুঃখটাই, সেই চরম যন্ত্রণাটাই যেহেতু এই কবিতার মাধ্যমে তিনি এক্সিবিট করেছেন, সেহেতু আমরা এই কবিতাটাকে অ্যান এক্সাম্পল অফ এলিজিও বলছি। আবার সিম্বলিক পোয়েম কেন? অর্থাৎ এই কবিতায় কবি ডাইরেক্টলি কিন্তু অ্যাব্রাহাম লিঙ্কনের নাম বা ডাইরেক্টলি আমেরিকার সিভিল ওয়ারের কথা, এইসব কথা কিন্তু উল্লেখ করেনি। তিনি সিম্বলিজমের সাহায্যে তার এই বিষয়টাকে, তার এই সাবজেক্টটাকে তুলে ধরেছেন। যেমন তিনি অ্যাব্রাহাম লিঙ্কনের জায়গায় ক্যাপ্টেন ইউজ করেছেন, তিনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জায়গায় তিনি শিপ ইউজ করেছেন। আর আমেরিকার মধ্যে যে অত্যন্ত প্রতিকূল পরিবেশ চলছিল, অত্যন্ত ঝড়ঝঞ্ঝাপূর্ণ সিচুয়েশন চলছিল সিভিল ওয়ার চলাকালীন, সেটাকে একটা দুর্যোগপূর্ণ সামুদ্রিক যাত্রার সঙ্গে তুলনা করেছেন এবং দেখিয়েছেন
যেভাবে দুর্যোগপূর্ণ পরিবেশে জাহাজকে সুরক্ষিতভাবে বন্দরে নিয়ে আসার সম্পূর্ণ দায়িত্ব ক্যাপ্টেনের, এবং যদি ক্যাপ্টেন যোগ্য হয়, যদি ক্যাপ্টেন সত্যিকারের ট্যালেন্টেড হয়, তাহলে তিনি কিন্তু সমস্ত রকম দুর্যোগপূর্ণ সামুদ্রিক ঝড়ঝঞ্ঝাপূর্ণ পরিবেশ থেকেও তার জাহাজকে রক্ষা করে, তার জাহাজের যারা পিপল, যারা যাত্রী, যারা তাদেরকে রক্ষা করে সুরক্ষিত তাদের বন্দরে নিয়ে আসবেন। ঠিক সেভাবেই দেশের আদর্শ একজন ক্যাপ্টেন ছিলেন আব্রাহাম লিঙ্কন। এত বড় একটা দুর্যোগপূর্ণ পরিবেশ, যেখানে আমেরিকা ভেঙে যাওয়ার মুখে, যেখানে আমেরিকার এত অগণিত মানুষের মৃত্যু, এত বড় একটা বিরোধ, যেখানে যেখানে আমেরিকার প্রসপারিটি ছাড়ো আমেরিকার নেশনটাই টুকরো টুকরো হয়ে যাওয়ার একটা মুখে দাঁড়িয়েছিল, সেই জায়গায় আমেরিকায় পিস রিস্টোর করা, আমেরিকায় সেই জায়গায় ইউনিটি রিস্টোর করা এবং আমেরিকায় প্রসপারিটি নিয়ে আসা, এটা যেহেতু করেছিলেন আব্রাহাম লিঙ্কন, সেহেতু তিনি তাকে কোনো অংশে একজন সুযোগ্য ক্যাপ্টেনের থেকে কম মনে করেন না। এটা একটা ক্যাপ্টেনের যোগ্যতার উপর নির্ভর করে, সে কিভাবে দুর্যোগপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে তার জাহাজকে, জাহাজের যাত্রীদেরকে সুরক্ষিতভাবে কিভাবে বন্দরে পৌঁছে দেবে। ঠিক সেভাবেই একজন যোগ্য ক্যাপ্টেনের মতন কিন্তু আব্রাহাম লিঙ্কন তার এই দেশকে কিন্তু সুরক্ষার জায়গায় পৌঁছে দিয়েছিলেন, সেফটির জায়গায় পৌঁছে দিয়েছিলেন। সেই কারণে তিনি এখানে ক্যাপ্টেন শিপ, আর যেটা আমরা বলছি যে টেম্পেস্টুয়াস ওয়েদার, ইনক্লেমেন্টাল ওয়েদার, ইনহসপিটেবল ওয়েদার, এইগুলোকে তিনি ইউজ করেছেন সিম্বলিক্যালি। সো অবভিয়াসলি আমরা বলতে পারি যে পোয়েমটা কিন্তু একটা সিম্বলিক পোয়েমও। এছাড়াও আমরা কালকে ডিসকাস করেছিলাম ওকেশন অফ দ্য পোয়েম, যে কেন, কখন, কোন সময় লিখছেন কবিতাটা। আমরা দেখেছিলাম যে 1865 খ্রিস্টাব্দে 1865-এ আব্রাহাম লিঙ্কন ওয়াজ আনফর্চুনেটলি অ্যাসাসিনেটেড বাই মিস্টার বুথ, এবং সেই অ্যাসাসিনেশনের ফলে কবির মধ্যে যে একটা গভীর শোক, একটা গভীর যন্ত্রণা সঞ্চারিত হয়েছিল, সেটাই তিনি এই কবিতার মাধ্যমে ব্যক্ত করতে চেয়েছেন। অর্থাৎ এই কবিতাটা লেখার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে এই গ্রেট লিডার আব্রাহাম লিঙ্কনকে শ্রদ্ধা জ্ঞাপন করা, তাকে হোমেজ, ট্রিবিউট পে করা, এবং তার মৃত্যুর ফলে কবির মনের মধ্যে কী ধরনের যন্ত্রণা, কি তীব্র যন্ত্রণা তিনি অনুভব করছেন, সেটাকেও এক্সিবিট করা। এটা হচ্ছে ওকেশন অফ দ্য পোয়েম অর ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম, যেটা আমরা বলি। এটাও আশা করি ক্লিয়ার হয়েছিল কালকে। এবং কালকে সুদীপ আমাকে প্রশ্ন করেছিলি কালকে ক্লাসটা দেখার পরে, যে টাইটেলে এই যে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, রিপিটেশন অফ দ্য ক্যাপ্টেনটা কি এক্সিবিট করে, বা এই রিপিটেশন অফ দ্য ক্যাপ্টেনটার পেছনের রিজনটা কি। প্রথম কথা, ক্যাপ্টেন মানে কে সেটা বুঝতে পারছি নিশ্চয়ই, যে সিম্বলিক্যালি ক্যাপ্টেন রেফার্স টু আব্রাহাম লিঙ্কন, দ্য 16th প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা নিশ্চয়ই ক্লিয়ার। এবারে কেন ডাবল ইউজ করা হয়েছে? ডাবল ইউজ মানে এখানে দুটো জিনিস হবে। ফার্স্ট, অবভিয়াসলি কতটা গ্রেটনেস ছিল তার গ্রেটনেস কি পরিমাণ ছিল, যে একার হাতে তিনি এই দুর্যোগপূর্ণ পরিবেশের মধ্যে জাহাজকে সুরক্ষিত বন্দরে পৌঁছে দিয়েছেন। অবভিয়াসলি এটা তো হাইলাইটেড হচ্ছেই, এবং তার সঙ্গে এই ক্যাপ্টেনের আনটাইমলি প্রিম্যাচিওর ডেথ তার মনের মধ্যে কি গভীর যন্ত্রণা জন্ম দিয়েছে, কি ডিপ হার্ট ব্রেকিং একটা অনুভূতি তিনি অনুভব করছেন কবি, সেটাও এক্সিবিটেড হয়েছে। এবং দেখ, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, এখানে ও ক্যাপ্টেন নেই, অথবা মাই ক্যাপ্টেন নেই, একবার ও ক্যাপ্টেন বলা হয়েছে, একবার মাই ক্যাপ্টেন বলা হয়েছে। এটার পিছনে রিজনটা বুঝবি। আব্রাহাম লিঙ্কন কেবলমাত্র ওয়াল্ট হুইটম্যানের তো প্রেসিডেন্ট ছিলেন না, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য এন্টায়ার কান্ট্রি। তাহলে ও ক্যাপ্টেন বলতে এখানে এই ইউনিভার্সাল অ্যাসপেক্টটা তুলে এনেছেন, যে বিকজ অফ ইয়োর ডেথ ইজ এ গ্রেট সেটব্যাক, বিশাল একটা ধাক্কা ফর দ্য এন্টায়ার নেশন, বিকজ তুমি ছিলে সারা দেশের ক্যাপ্টেন, সারা দেশের তুমি ছিলে প্রেসিডেন্ট। আর তারপরে আবার মাই ক্যাপ্টেন বলার মাধ্যমে দেখাচ্ছেন যে তার পার্সোনাল যে অ্যাগনিটা, তার পার্সোনাল যে গ্রিফটা। অবভিয়াসলি তুমি ক্যাপ্টেন ছিলে সারা দেশের কাছে এটা একটা দুঃখের বিষয়, এটা একটা অত্যন্ত জটিল সময়, কিন্তু কবির মনের মধ্যে দুঃখটা যেন আরও প্রবল ছিল। দ্য পোয়েট আইডিয়ালাইজড আব্রাহাম লিঙ্কন। In the eyes of the poet, Abraham Lincoln was an ideal figure, was an ideal president, was an ideal person, মানে একজন সেই স্বপ্ন পুরুষ যাকে বলি। ফলে তার মৃত্যুতে সামগ্রিক ইউনিভার্সাল একটা লস তো ফিলিং আছেই,
তার সঙ্গে কবির মনের মধ্যে যেন একটা পার্সোনাল লস, একটা ব্যক্তিগত যেন দুঃখ, একটা ব্যক্তিগত যেন কষ্ট তার মনের মধ্যে তিনি অনুভব করছেন, এবং সেটাই এক্সিবিট করেছেন মাই ক্যাপ্টেন ওয়ার্ডার বা ফ্রেজটার মাধ্যমে। এবং দেখ, দুটোর ক্ষেত্রে এক্সক্লামেটরি মার্ক আছে। এই এক্সক্লামেটরি মার্কটা কি হয়? জেনারেলি এক্সক্লামেটরি সেন্টেন্স মানে আমরা বলি আবেগ সূচক বাক্য, মানে যেখানে কোনো না কোনো একটা আবেগ এক্সিবিটেড হবে, সে আনন্দের হতে পারে, দুঃখের হতে পারে, বিষণ্ণতার, হতাশার, নিরাশার, যে কোনো ধরনের আবেগ যেখানে এক্সিবিটেড হবে। এখানে তাহলে কোন আবেগটা আছে? অবভিয়াসলি অনেকগুলো আবেগ আছে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হতাশা, মানে সমস্ত রকম নেগেটিভ ইমোশনের একটা যেন মিক্সচার। মানে আকাশ ভেঙে পড়া বলি যেমন আমার মাথায়, পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া বলি, এক্স্যাক্টলি সেই রকম ফিল একটা হচ্ছে যেন কবির মনের মধ্যে। নিঃসন্তান হয়ে যাওয়া, কোনো মানুষের যখন বাবা মারা যায়, দ্যাট ইজ নট অনলি দ্য ডেথ অফ এ পার্সন, মাথায় রাখতে হবে একটা প্রোটেক্টিভ শিল্ড ছিল, সেই প্রোটেক্টিভ শিল্ডটা যেন সরে যাওয়া। অ্যাব্রাহাম লিঙ্কন, দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি, ওয়াজ লাইক দ্যাট প্রোটেক্টিভ শিল্ড। সেই ব্যক্তি মারা যাওয়া মানে তার মনের মধ্যে একটা চরম হতাশা, কবির মনের মধ্যে সেই হতাশাটাই এক্সিবিট হয়েছে থ্রু দিস ডাবল ইউজ অফ এক্সক্লেমেটরি মার্ক। আশা করি কবিতা সম্বন্ধে বাইরের যে তথ্যগুলো, সিম্বলিজম কি আছে বা থিমটা কি কবিতার, হিস্টোরিক পোয়েম, এলিজি, কে কার জন্য দুঃখ প্রকাশ করছেন, ওকেশন অফ দ্য পোয়েম কি, এগুলো সব বোঝা গেছে। এরপরে শর্ট কোয়েশ্চেন্সগুলো দেখবি। ফার্স্ট কোয়েশ্চেন আছে সাবস্টেন্স অফ দ্য পোয়েম বা হোয়াট ইজ দ্য মেন সাবজেক্ট অফ দ্য পোয়েম। এই কোয়েশ্চেনটা দেখে নিবি একবার, এরপরে আমরা কবিতাতে যাব, এবং এই কোয়েশ্চেন দেখলে একটু সুবিধা হবে বুঝতে, আমাদের কবিতাটা সম্বন্ধে আরও একটু আইডিয়া ডেভেলপ করবে। অ্যান্ড দেন অবভিয়াসলি উই উইল ডিসকাস দ্য টেক্সট অফ দ্য পোয়েম ইন ডিটেলস। লেট আস সি, একবার দেখবি সাবস্টেন্সটা কি বলা হয়েছে। দ্য পোয়েম ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ইজ ইন দ্য মেমোরি অফ আব্রাহাম লিঙ্কন, দ্য 16th প্রেসিডেন্ট অফ আমেরিকা। তার স্মৃতিতে লেখা, আব্রাহাম লিঙ্কনের স্মৃতিচারণ করার জন্য, তাকে স্মরণ করার জন্য লেখা এটা, তাকে কমিমেরেট করার জন্য, তাকে ট্রিবিউট পে করার জন্য লেখা এই কবিতাটা। ইট এক্সপ্রেসেস, অর্থাৎ ইট মানে এখানে দ্য পোয়েম, এক্সপ্রেসেস দ্য পোয়েটস ডিপ সেন্স অফ সরো। বুঝতে পারছিস কথাটা কেন এক্সক্লেমেটরি মার্ক? এবারে ডিপ সেন্স অফ সরো, গভীর যে একটা যন্ত্রণা তিনি মনের মধ্যে অনুভব করেছিলেন অ্যাট দ্য আনএক্সপেক্টেড ডেথ অফ দ্য গ্রেট লিডার অফ ইউএসএ। অর্থাৎ এই কবিতার মাধ্যমে কবি এই গ্রেট লিডার অফ ইউএসএর যে হঠাৎ করে আকস্মিক, মানে কল্পনাতীত, যেটা কল্পনা করা যায়নি, আনএক্সপেক্টেড যে সাডেন আনটাইমলি প্রিমেচিওর যে ডেথ, তার ফলে তার মনের মধ্যে যে গভীর শোকের একটা অনুভূতি তিনি অনুভব করেছিলেন, সেটাকেই এক্সপ্রেস করেছেন এই কবিতার মাধ্যমে। অ্যাজ এ বোল্ড লিডার হি ব্রট, হি বলতে এখানে আব্রাহাম লিঙ্কনের কথা বলা হচ্ছে, বোল্ড লিডার বলতে আব্রাহাম লিঙ্কন, এখানে নিজের ভাষা ইউজ করতে হবে, বোল্ড, কারেজাস, গ্রেট, যাই বলবি আব্রাহাম লিঙ্কন সম্বন্ধে তুমি যাই অ্যাডজেক্টিভ ইউজ করে পজিটিভ সেটাই চলবে, কারণ সাহসিকতা, লিডারশিপ কোয়ালিটি, প্রসপারিটি অফ দ্য নেশন, মানে সব দিক থেকে তিনি কিন্তু একজন আইডিয়াল লিডার ছিলেন। অ্যাজ এ বোল্ড লিডার হি ব্রট হিজ শিপ সেফলি থ্রু দ্য স্টর্মি ভয়েজ টু দ্য হারবার। এই যে দেখ সিম্বলিজম, একজন সাহসী, একজন কারেজাস নেতার মতন তিনি তার জাহাজকে স্টর্মি যে জার্নি ছিল, দুর্যোগপূর্ণ যে যাত্রা ছিল, সেই যাত্রা অতিক্রম করে দেশকে কিন্তু হারবারে অর্থাৎ বন্দরে পাড়ে নিয়ে এসেছিলেন, দেশে শান্তি ফিরিয়ে নিয়ে এসেছিলেন। থাউজেন্ডস অফ পিপল আর ওয়েটিং অন দ্য শোর, হাজার হাজার লোক সমুদ্র কিনারায় ওয়েট করছে, হাতে ফুলের মালা নিয়ে, বেল বাজাচ্ছে, তারা এক্সাইটেড, তারা এনথুজিয়াস্টিক। কিসের কারণে তারা এক্সাইটেড, কিসের কারণে তারা এনথুজিয়াস্টিক? বরণ করার জন্য। আমি বলেছিলাম মনে আছে নিশ্চয়ই কালকে, এই কবিতাতে একটা মুড অফ রিজয়েসও আছে, একটা মুড অফ গ্রিফও আছে। মুড অফ রিজয়েসটা হচ্ছে দ্য মুড অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। দে ওয়ার রিয়েলি প্রাউড বিকজ অফ দিস লিডার, দে ওয়ার রাদার রেডি, এই হিরোকে বরণ করার জন্য তারা রেডি ছিলেন। দেখে যাও, থাউজেন্ডস অফ পিপল আর ওয়েটিং অন দ্য শোর উইথ রিডস, রিডস মানে ফুলের যে মালা, বুকে, পুষ্পস্তবক, টু ওয়েলকাম দ্য লিডার, বাট দ্য ক্যাপ্টেন ইজ লাইং ডেড অ্যান্ড কোল্ড। ডেড অ্যান্ড কোল্ড, দ্যাট ইজ হি ইজ অলরেডি ডেড অন দ্য ডেক অফ দ্য শিপ, অন দ্য ডেক অফ দ্য শিপ ইন এ পুল অফ ব্লাড। সেই রক্ত স্নাত হয়ে, রক্তের নদীর মধ্যে যেন তিনি শায়িত হয়ে আসেন। দ্য পোয়েট ক্যানট বিলিভ দ্যাট হিজ ক্যাপ্টেন ইজ নো মোর।
মানে কবি আশা করতেই পারছেন না, এবং বলবেন কবিতায় দেখবি যে এটা যেন কোনো দুঃস্বপ্ন, এটা কোনো যেন দুঃস্বপ্ন দেখছি আমি একটা। এবং দুঃস্বপ্ন দেখার পরে যেমন আমরা ঘুম থেকে উঠেই আশ্বস্ত হই যে যাক স্বপ্ন ছিল, ঠিক সেরকম একটা অনুভূতি হচ্ছে কবির মধ্যে যে এটাও যদি একটা দুঃস্বপ্ন হতো কত ভালো হতো। তিনি কল্পনাও করতে পারছেন না। দ্য পোয়েট ক্যানট বিলিভ দ্যাট হিজ ক্যাপ্টেন ইজ নো মোর, আদার্স মে রিজয়েস অ্যাট দ্য ভিক্টরি, বাট দ্য পোয়েট উইল মোর্ন ফর দ্য ডেড লিডার। বাকিরা হয়তো এই ভিক্টরির কথা সেলিব্রেট করবে, কিন্তু কবির কাছে এটা অত্যন্ত একটা মোর্নফুল টাইম, একটা সরোফুল টাইম, বিকজ দ্য ক্যাপ্টেন অফ দ্য স্টেট, দ্য ক্যাপ্টেন অফ দ্য কান্ট্রি, দ্য ফাদার অফ দ্য কান্ট্রি, হি ইজ নো মোর। এটা যেন সেই প্রোটেক্টিভ শিল্ডটা সরে গেল, এটা যেন সেই বাবার যেমন আশীর্বাদটা থাকতো মাথার ওপর ছেলের, বাবাকে যেমন সুরক্ষার একটা বলয়ের মধ্যে সন্তানকে রাখতো বাবা, সেই সুরক্ষার বলয় থেকে যেন এই বাবার মৃত্যুর ফলে যেমন ছেলে বিপদের মুখে পড়ে, ছেলে যেমন এই সুরক্ষার বলয় থেকে বাইরে বেরিয়ে আসে, এক্স্যাক্টলি দ্য কান্ট্রি ইউএসএ যেন সেই পিতৃহারা হয়েছে। এই হচ্ছে কবিতার সাবস্টেন্স, এই হচ্ছে কবিতার সাবজেক্ট। ক্লিয়ার হচ্ছে? আশা করব কবিতা নিয়ে টেক্সটের বাইরে আর কোনো প্রশ্ন থাকবে না। সিম্বলিজম ব্যাপারটা আমরা এক্সপ্লেন করেছি, এলিজি, হিস্টোরিক্যাল পোয়েম, ওকেজন, সাবস্টেন্স, দ্য স্টোরি। নাও লেট আস কাম টু দ্য টেক্সট। টেক্সটটা আমি কালকে দেবী গ্রুপে দিয়ে দিয়েছি, টেক্সটটা খাতায় লিখে নিবি, কারণ শুনতে যেহেতু অসুবিধা হবে, এবং খাতায় লিখে যে জায়গাগুলো যে ওয়ার্ড মিনিংগুলো বলছি আমরা সেগুলো সঙ্গে সঙ্গে লিখে নিবি। নাও লেট আস কাম টু দ্য টেক্সট। ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, লুক অ্যাট দিস। মানে যেটা আমরা টাইটেল পেয়েছিলাম সেটা থেকেই আবার সেইটা দিয়েই বা সেই লাইনটা দিয়েই কিন্তু তিনি স্টার্ট করছেন। অ্যাপস্ট্রফি বলে রেটরিকে একটা ফিগার হয়। অ্যাপস্ট্রফি মানে হচ্ছে নন লিভিং বা ডেড কাউকে এমনভাবে সম্বোধন করা অ্যাজ ইফ যেন তিনি লিভিং। এই যে ও ক্যাপ্টেন, এখানে ওয়াল্ট হুইটম্যান ও ক্যাপ্টেন বলতে কাকে সম্বোধন করছেন? অবভিয়াসলি অ্যাব্রাহাম লিঙ্কনকে। ইজ অ্যাব্রাহাম লিঙ্কন অ্যালাইভ? না, তিনি তো বেঁচে নেই। তাহলে এই যে মৃত ব্যক্তিকে সম্বোধন করা অ্যাজ ইফ হি ইজ লিভিং, এই ধরনের সম্বোধনকে রেটোরিক্যাল ফিগার অ্যাপস্ট্রফি বলা হয়, বা অ্যাপস্ট্রফি এই ফিগারের এক্সাম্পল হচ্ছে এই লাইনটা। এবারে তুই ভেবে দেখবি মৃত ব্যক্তিকে এমনভাবে সম্বোধন করছেন পোয়েট, কেন? ওয়াই? অর্থাৎ তার মন যেন এটা মানতে প্রস্তুতই নয় যে ক্যাপ্টেন ইজ নো মোর। যখন আমরা কোনো মানুষকে অত্যন্ত শ্রদ্ধা করব না, কোনো মানুষকে যখন আমরা হৃদয়ের খুব কাছের মানুষ, খুব শ্রদ্ধাপূর্ণ মানুষ, কোনো গ্রেট পারসন যাকে হয়তো আইডিয়ালাইজ করতাম আমরা মানুষ জীবনে, তিনি যখন মারা যাবেন, তিনি যখন আর এক্সিস্ট করবেন না এই পৃথিবীতে, সেটা আমাদের কাছে যেন গ্রহণযোগ্যই হবে না, বিশ্বাসযোগ্যই হবে না। মন যেন মানতেই চাইবে না, ব্রেন মানতে চাইলেও মন বা হার্ট বা হৃদয় যেটা বলছে সেটা মানতেই চাইবে না। এবং সেটাই কিছু একটা দেখছি আমরা, সেরকমই কিছু একটা অনুভূতি আমরা দেখছি এখানে পোয়েটের মধ্যে, ওয়াল্ট হুইটম্যানের মধ্যে। উনি ডেড ক্যাপ্টেনকে, ডেড আব্রাহাম লিঙ্কনকে যেন জীবিত আছেন সেইভাবে সম্বোধন করছেন। ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান। আন্ডারলাইন করবি ফার্স্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান। আওয়ার বলতে বলা হয়েছে দ্য এন্টায়ার কান্ট্রি, কারণ যখন সিভিল ওয়ার হচ্ছিল, সিভিল ওয়ার নর্থ পিপলদের সঙ্গে সাউদার্ন স্টেটের পিপলের হচ্ছিল ঠিকই, কিন্তু যারা কেবলমাত্র যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের জন্য তো এই যুদ্ধটা নয়, এটা গোটা আমেরিকার সমস্ত বাসিন্দাদের কাছে একটা দুঃসময় ছিল। আজকে যদি ইন্ডিয়ার সঙ্গে কোনো একটা বাইরের দেশে যুদ্ধ হয়, যুদ্ধটা হয়তো করবে সৈনিকেরা, সাধারণ মানুষেরা আমরা হয়তো সেই যুদ্ধে অংশগ্রহণ করব না, কিন্তু সেটা আমাদের কাছেও একটা দুঃসময় তো, কারণ সেটা কোয়েশ্চেন অফ দ্য সেফটি অফ আওয়ার কান্ট্রি, কোয়েশ্চেন অফ দ্য সিকিউরিটি অফ আওয়ার কান্ট্রি। তাহলে এক্স্যাক্টলি এখানে আওয়ার মানে শুধুমাত্র কবি বা অ্যাব্রাহাম লিঙ্কন বা যারা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের কথা বলা হচ্ছে না। আওয়ার বলতে এখানে দ্য এন্টায়ার কান্ট্রি, অল দ্য পিপল অফ দ্য কান্ট্রি। আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান, ডান মানে লিখবি কমপ্লিট। আর এই ফিয়ারফুল ট্রিপ সিম্বলিক ওয়ার্ড, ট্রিপ মানে একটা জার্নি। সমুদ্রে যখন কোনো নৌকো বা জাহাজ যায়, একটা গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে, সেই জার্নিটাকে বলা হয় ট্রিপ।
আর ফিয়ারফুল ট্রিপ, যদি সেই ট্রিপটা, সেই জার্নিটা ভয়ঙ্কর হয়, সামুদ্রিক ঝড়ঝঞ্ঝাপূর্ণ একটা ট্রিপ হয়, বা নানা রকম জটিলতা, বাধা, সমস্যা জনিত একটা ট্রিপ হয়, তখন সেটাকে আমরা বলি ভয়ঙ্কর ট্রিপ, আতঙ্কের একটা ট্রিপ। এখানে ফিয়ারফুল ট্রিপ মানে কোনটাকে বলা হয়েছে ভাবার চেষ্টা করবি একবার। এখানে ফিয়ারফুল ট্রিপ মানে দ্য টেরিবল ভয়েজ দ্যাট ইজ দ্য সিভিল ওয়ার বিটুইন দ্য নর্থ অ্যান্ড দ্য সাউথ। দেশ যে একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল এই সিভিল ওয়ারের কারণে, সেটাকে এখানে সিম্বলিক্যালি ফিয়ারফুল ট্রিপ বলা হয়েছে। তাহলে আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান মানে এই ভয়ঙ্কর সময়টা যেটা আমেরিকাবাসীকে ফেস করতে হয়েছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। সেই ভয়ঙ্কর সময়টা, সেই আতঙ্কের সময়টা কেটে গেছে। এবং কে সেই আতঙ্কের সময়টায় কাটিয়ে তুলতে সাহায্য করেছে, কে সেই ভয়ঙ্কর ট্রিপ থেকে দেশকে আবার শান্তির উদ্দেশ্যে ফিরিয়ে নিয়ে এসছে? ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন ফিরিয়ে নিয়ে এসছেন। সেই ক্যাপ্টেন, ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান। দ্যাট ইজ, যে ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে আমেরিকা যাচ্ছিল, যে আতঙ্কের মধ্যে দিয়ে আমেরিকা যাচ্ছিল, সেই আতঙ্ক, সেই ভয়ঙ্কর জার্নি, সেই ভয়ের সময় শেষ হয়েছে। ইট ইজ কমপ্লিট। দ্য শিপ হ্যাজ ওয়েদার্ড, শিপ মানে মাথায় রাখবি অবভিয়াসলি সিম্বলিক্যালি শিপ বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি শিপ বলতে এখানে দ্য নেশন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথা বলা হচ্ছে। দ্য শিপ হ্যাজ ওয়েদার্ড, ওয়েদার্ড মানে লিখবি ওভারকাম, অর্থাৎ নেশন ওভারকাম করেছে এভরি রেক, রেক মানে লিখে রাখবি এখানে ডিস্ট্রাকশন, রুইন, ডিফিকাল্টি, কমপ্লেক্সিটি, যাই বল না কেন। অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্যাপ্টেনের দক্ষতার কারণে যেমন শিপ সমস্ত রকম বাধা, বিপত্তি, জটিলতাকে ওভারকাম করে যায়, এক্স্যাক্টলি আমাদের দেশ এই ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, এই কমপ্লেক্সিটির মধ্যে দিয়ে যাচ্ছিল, এই ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং সবগুলোকে আমরা ওভারকাম করেছে আমাদের দেশ আপনার দক্ষতার কারণে, বিকজ অফ ইয়োর গ্রেটনেস, বিকজ অফ ইয়োর ট্যালেন্ট, বিকজ অফ ইয়োর এবিলিটি। দ্য শিপ হ্যাজ ওয়েদার্ড এভরি রেক, অর্থাৎ সিম্পল বাংলায় বললে কি, জাহাজ সমস্ত যে বিপদ, ভয়, জটিলতা সমস্ত কিছুকে ওভারকাম করে গেছে। অর্থাৎ দেশ যে বিপদের সম্মুখীন হয়েছিল এই সিভিল ওয়ারের কারণে, যে প্রাণহানি, যে অশান্তি, যে জটিলতা, যে কমপ্লেক্সিটি দেশকে ফেস করতে হচ্ছিল এই সিভিল ওয়ারের কারণে, সেই সমস্ত কমপ্লেক্সিটি, সেই সমস্ত ডিফিকাল্টি, সেই সমস্ত জটিলতা, বাধা, বিপত্তি আমরা ওভারকাম করে গেছি। দুঃখটা কোথায় জানিস তো? যার জন্য ওভারকাম করলাম, ওভারকাম করার পরে যদি তাকেই হারাই, এর চেয়ে বড় কিন্তু হার্ট রেন্ডিং আর কিছু হয় না, এর চেয়ে বড় হার্ট ব্রেকিং ঘটনা আর কিছু হয় না। দ্য শিপ হ্যাজ ওয়েদার্ড এভরি রেক, দ্য প্রাইজ উই সট ইজ ওয়ান। যে প্রাইজটা আমরা চেয়েছিলাম, উই সট মানে উই ডিজায়ার্ড, যে পুরস্কারটা আমরা চেয়েছিলাম, ইজ ওয়ান, সেটা আমরা পেয়ে গেছি। প্রশ্ন হতে পারে কোন পুরস্কার তারা চেয়েছিলেন? এই যুদ্ধক্ষেত্রে যে অংশগ্রহণ করেছিল আমেরিকার নর্দার্ন স্টেটস অ্যান্ড সাউদার্ন স্টেটস, কী পুরস্কার চেয়েছিল সাধারণ আমেরিকার বাসিন্দারা? কী পুরস্কার চেয়েছিলেন আব্রাহাম লিঙ্কন? হোয়াট ইজ দ্য প্রাইজ? প্রাইজটা হচ্ছে দ্য ইউনিটি অফ দ্য নেশন, দেশের একতা ফিরিয়ে আনা, দেশের সমৃদ্ধি ফিরিয়ে আনা, দেশের মধ্যে যে পিস যেটা হারিয়ে গিয়েছিল সেটাকে রিস্টোর করা। এই প্রাইজগুলো চেয়েছিলেন আব্রাহাম লিঙ্কন। একজন গ্রেট লিডারের পরিচয় কোথায় জানিস তো? যে সেলফিশ হবে না, যে সেলফ সেন্ট্রিক হবে না, যে অপরের ভালোর জন্য কাজ করবে, যে দেশের মঙ্গলের জন্য কাজ করবে, নিজের স্বার্থের কথা যে ভাববে না। কেন আব্রাহাম লিঙ্কনকে ক্যাপ্টেন বলা হচ্ছে? কেন আব্রাহাম লিঙ্কনকে একজন এত বড় গ্রেট পার্সোনালিটি বলা হচ্ছে? এবার ভাবার চেষ্টা কর। এত বড় যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন, তিনি ক্যাপ্টেনের ভূমিকায় এই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন, এবং তার একমাত্র যে উদ্দেশ্য কী ছিল, একমাত্র পুরস্কার তিনি কী চেয়েছিলেন এই যুদ্ধ থেকে? দ্য ইউনিটি অফ দ্য নেশন। দ্য অনলি ডিজায়ার অফ আব্রাহাম লিঙ্কন, সেটা ছিল টু রিস্টোর পিস, টু হেল্প দ্য কান্ট্রি টু গেট ব্যাক হার প্রসপারিটি। সেই প্রসপারিটি, সেই পিস, সেইগুলোকে ফিরে পাওয়া, সেই ইউনিটিকে কায়েম করা, এটা ছিল প্রাইজ যেটা তারা চেয়েছিলেন। উই মানে অবভিয়াসলি আব্রাহাম লিঙ্কন, দ্য পোয়েট অ্যান্ড দ্য কমন পিপল অফ আমেরিকা। কি সুন্দর কথাটা ভেবে দেখ, মানে ভয়েজ হয়ে গেছে শেষ,
আমাদের জাহাজ সমস্ত রকম জটিলতাকে ওভারকাম করে নিয়েছে এবং যে প্রাইজটা আমরা চেয়েছিলাম সেই প্রাইজটা আমরা পেয়ে গেছি। কোথাও দেখ, সিম্বলিক পোয়েম কেন বললাম, কোথাও আব্রাহাম লিঙ্কনের নাম ইউজ করা হয়নি, কোথাও ভেবে দেখো তুমি একবারের জন্য ইউএসএ বলা হয়নি কান্ট্রির কথা, কোথাও একবারের জন্য সিভিল ওয়ারের কথা বলা হয়নি। সিম্বলিক্যালি বলা হচ্ছে যে ডেঞ্জারাস ভয়েজ, শিপ, ক্যাপ্টেন। দেখে নিবি আবার এই দুটো লাইন, দ্য শিপ হ্যাজ ওয়েদার্ড এভরি রেক। আমাদের এই জাহাজ সমস্ত প্রতিকূলতাকে, সমস্ত জটিলতাকে ওভারকাম করেছে, জয়লাভ করেছে সাকসেসফুলি। এবং যে প্রাইজটা আমরা চেয়েছিলাম, যে প্রাইজটা আমরা অর্জন করতে চেয়েছিলাম, সেই প্রাইজটাও কিন্তু আমরা পেয়েছি। শর্ট মানে ডিজায়ার্ড, দ্য প্রাইজ উইচ উই ডিজায়ার্ড, আলটিমেটলি উই ওয়ান দ্যাট প্রাইজ। কোয়েশ্চেন হয় এখান থেকে, কি প্রাইজ চেয়েছিলেন? টু এস্টাবলিশ পিস, টু রিএস্টাবলিশ পিস, টু এস্টাবলিশ ইউনিটি অ্যান্ড টু হেল্প দ্য কান্ট্রি টু অ্যাচিভ প্রসপারিটি। এইগুলো ছিল প্রাইজ যেগুলো চেয়েছিলেন সাধারণ পিপল অফ আমেরিকা, দ্য পোয়েট আব্রাহাম লিঙ্কন, সবাই। এবং সেই প্রাইজ তারা পেয়েছেন। দ্য পোর্ট ইজ নিয়ার, ভেবে দেখ, পোর্ট ইজ নিয়ার বলতে এখানে আদৌ তো কোনো সামুদ্রিক জার্নি বা আদৌ কোনো জাহাজের জার্নির কথা নেই, এটা তো সিম্বলিক। পোর্ট ইজ নিয়ার মানে কি বলতে, কি যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধ শেষ হওয়ার পরে যোদ্ধারা যখন ফিরে আসে, তারা যখন হিরোইকভাবে বরণ করা হয়, সেইভাবে যেন এখানে আব্রাহাম লিঙ্কন এবং বাকি যারা যোদ্ধারা, যারা যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেছিল, যারা এত জটিল সময় দিয়ে পেরিয়েছে, তারা যখন সবাই ফিরে আসছে বাড়ির উদ্দেশ্যে, এবং সাধারণ পিপল অফ আমেরিকা তারা সেই হিরোদেরকে বরণ করার জন্য মালা নিয়ে, বেল বাজিয়ে এক্সাইটেড হয়ে তারা দাঁড়িয়ে আছে। দ্য পোর্ট ইজ নিয়ার, দ্য বেলস আই হিয়ার। বেলস বলতে এখানে জয়ধ্বনি, যে ঘন্টা বাজানো হচ্ছে হিরোদের যখন বরণ করা হয়, দেখবি ওয়ার ট্রাম্পেট, নানা রকমের যে বেলস, সাউন্ড অফ দ্য বেলস, সাউন্ড অফ দ্য শাউটিং, এক কথায় এক্সাইটমেন্ট। পোর্ট সামনে আছে, বন্দর সামনে আছে, বেলের আওয়াজ আমি শুনছি, পিপল আর এক্সাল্টিং। আন্ডাই করে রাখবি, এক্সাল্টিং মানে কি? দে আর এক্সাইটেড। পিপল মানে দ্য কমন পিপল অফ আমেরিকা, দে আর এক্সাইটেড, দে আর রিজয়সিং, দে আর ফুল অফ এনথুজিয়াজম, দে আর ফুল অফ জয়। যদি এখানে জিজ্ঞেস করা হয় ওয়াই দ্য পিপল আর এক্সাল্টিং, বিকজ the people are exulting, the people are enthusiastic, the people are so zealful because under the able leadership of Abraham Lincoln, the country has overcome every destruction, every hazard, every complexity and difficulty, and ultimately it has re-established, Abraham Lincoln has re-established unity, peace in the country. And that is the reason why the people are full of joy, why the people are full of enthusiasm, and they are rejoicing, they are exulting. They are not aware of the fact that unfortunately the leader who brought this unity, who restored this peace, unfortunately he is dead. This is not known to the people, and that is the reason they were rejoicing. দেখে যাও, the people are exulting while follow eyes the steady keel. Steady keel এখানে দুটো মিনিং হতে পারে। স্কিল মানে হতে পারে দ্য ফার্ম বটম অফ দ্য শিপ, অর্থাৎ জাহাজের যে নিম্ন অংশটা, যেহেতু বন্দরের দিকে চলে এসছে, এবারে কি হবে, সেটা ধীরে 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 স্টপ হয়ে যাবে তার গতিটা। অথচ হতে পারে, অথবা হতে পারে অ্যাঙ্কার, যেটা নোঙর ফেলা, অর্থাৎ জাহাজ বন্দরে সামনাসামনি পৌঁছে গেছে এবং এই জাহাজের যে ধীমি গতি বা স্লো মুভমেন্ট যত বন্দরের দিকে এগিয়ে আসছে, যেন উৎসাহ সহকারে দেখছে সমস্ত যারা নাগরিকরা যারা দাঁড়িয়ে আছে বন্দরে, তারা দেখছে, কারণ তারা অধীর আগ্রহ অপেক্ষা করে আছে যে এরপর তাদের হিরো নেমে আসবেন। দ্য ভেসেল গ্রিম অ্যান্ড ডেয়ারিং, লুক অ্যাট দিস ওয়ার্ড। গ্রিম মানে কি? গ্রিম মানে নিশ্চয়ই পজিটিভ ওয়ার্ড নয়। গ্রিম মানে এখানে বিষণ্ণ বলতে পারি, ডিজেক্টেড, ডিসঅ্যাপয়েন্টেড। অর্থাৎ ভেসেল মানে কোনটা? ভেসেল মানে যদি জাহাজ বলি এখানে সিম্বলিক্যালি, ভেসেল মানে কি? দ্য কান্ট্রি। কেন কান্ট্রি গ্রিম বলা হয়েছে? কারণ কান্ট্রির যে ফাদার, কান্ট্রির যে লিডার, সেই ভেসেলের যে ক্যাপ্টেন, সেই তো আর নেই। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দ্য ভেসেল ইজ ইয়ার ডিসক্রাইবড টু বি গ্রিম। অ্যাকচুয়ালি দ্য কান্ট্রি ইজ নট গ্রিম। When the people of the country will come to know about this premature, unexpected, untimely death of their leader, Abraham Lincoln, then they will become grim and sad. এইবারে দেখ, but heart, oh heart, heart, heart. Underline করবি, very important line. Why the poet is repeating the word heart thrice?
রিপিটেশনটা কেন হয় ভাববি, দ্য রিপিটেশন অফ দ্য ওয়ার্ড হার্ট highlights the great sorrow in the mind of the poet, the tremendous emotion of grief and sadness which is getting experienced by the poet, that is getting expressed through these repetition. এই রিপিটেশনের মাধ্যমে আসলে কি বলতে কি সেই হাহাকার কান্না আমরা বুঝি না, বলি না, সেই তার মনের মধ্যে যেন একটা হাহাকার চলছে, মনের মধ্যে একটা চরম যন্ত্রণা, আনস্পিকেবল যে গ্রিফ বলি আমরা, অবর্ণনীয়, ইনডেসক্রাইবেবল যে পেন, দ্য পোয়েট ইজ অ্যাকচুয়ালি ফিলিং দ্যাট কাইন্ড অফ পেন, দ্য পোয়েট ইজ অ্যাকচুয়ালি এক্সপ্রেসিং দ্যাট কাইন্ড অফ গ্রিফ, দ্যাট কাইন্ড অফ ডেসপারেশন, ডেজোলেশন, ডিপ্রেশন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দ্য ওয়ার্ড হার্ট ইজ রিপিটেড। ও হার্ট, সেই বুক ঠুকে বলেন না আমরা, কি হয়ে গেল এটা, অ্যাজ ইফ দ্য পোয়েট ইজ নট able to believe this, as if the poet is not in a position to believe this horrible news. Oh heart, heart, heart. But what কেন দেওয়া হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছিস, যেহেতু একটা চেঞ্জ অফ মুড, পিপল যারা দাঁড়িয়েছিল বন্দরে তারা বেল বাজাচ্ছে, তারা রিজয়েসিং, তারা এক্সাইটেড, তারা জিলফুল, সঙ্গে সঙ্গে যেহেতু মুড অফ একটা ডেসপারেশন আসছে, সেহেতু সঙ্গে সঙ্গে বাট ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে। বাট ও হার্ট, 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 oh the bleeding drops of red, bleeding drops of red here refers to the bloodshed of Abraham Lincoln. When Abraham Lincoln was shot by Mr. Booth, তার যে রক্তক্ষরণ হয়েছিল, তার যে শরীর থেকে রক্তপাত হয়েছিল, সেই রক্তপাতের কথা বলা হচ্ছে। ড্রপস অফ রেড মানে এখানে ড্রপস অফ ব্লাড। ও দ্য ব্লিডিং ড্রপস অফ ব্লাড where on the deck my captain lies fallen cold and dead. দেখেছিস, মাই ক্যাপ্টেন, আবার দেখ পার্সোনাল অ্যাঙ্গেল, আমার ক্যাপ্টেন কোল্ড ডেড অবস্থায় ডেকে শায়িত হয়ে আছেন, রক্তের স্রোতে ভেসে গেছেন। অ্যান্ড অবভিয়াসলি এখানে হিস্টোরিক্যাল একটা ইভেন্টের কথা বলা হয়েছে। ওয়েন মিস্টার বুথ শট আব্রাহাম লিঙ্কন, when he fell down blood was oozing off his body, এবং তিনি রক্তের সেই জন্য স্নান করা হয়ে গিয়েছিল, এক্স্যাক্টলি সেই কথাটা এখানে বলছেন। এই স্ট্যান্ডার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমরা বলি, ওই ও হার্ট, 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 এই রিপিটেশনটা। এই অবধি দেখবো আমরা টেক্সটটা। আজকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো একটু বলে নিই, যে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হবে, নিয়ে দেখে নিবি। শর্ট যেগুলো দেওয়া আছে এরগুলোর মধ্যে সেগুলো তো অবশ্যই আছে, আর যেগুলো নেই সেগুলো আমাকে মার্ক করে বলবি। প্রথম কোয়েশ্চেন হবে, আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান। আওয়ার বলতে কাদের কথা বলা হয়েছে, মন দিয়ে শুনে নেবে। এই পোর্শনগুলো যদি বুঝতে অসুবিধা আছে আমি জিজ্ঞেস করবি। আওয়ার বলতে কাদের কথা বলা হয়েছে, ফিয়ারফুল ট্রিপ এখানে সিম্বলিক্যালি কোন জিনিসটার কথা বলা হয়েছে, আর ডান মানে কি, অবভিয়াসলি সামগ্রিকভাবে আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান মানে কি। দ্য শিপ হ্যাজ ওয়েদার্ড এভরি রেক, এটাও একটা কোয়েশ্চেন হয়। শিপ বলতে কাকে বলা হয়েছে, রেক মানে কি, এখানে রেক মানে অ্যাকচুয়ালি কোনটার কথা বলা হয়েছে। দ্য প্রাইজ উই শট ইজ ওয়ান, উই মানে কারা, কি প্রাইজ চেয়েছিলেন, কি প্রাইজ তারা পেয়েছেন, বোঝা গেছে কথাটা। তারপরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এই হার্ট, 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 এই চারটে লাইন পুরো একসঙ্গে পড়বে, একই কথা। দ্য রিপিটেশন অফ দ্য ওয়ার্ড হার্ট highlights the great sorrow, the great pain, the great anxiety which is getting experienced by the poet, by the mind of the poet. The emotion of pain, the emotion of sadness, the emotion of grief which the poet is presently experiencing because of the most unfortunate death of Abraham Lincoln, that is getting highlighted by the triple use of the word heart. Clear হচ্ছে? Hopefully এই অবধি বোঝা গেছে।